গতকালকে ম্যাচ জেতার পরে হামজা চৌধুরী এবং আজকে সকালে বিমানবন্দরে সমিত সোম দুটো কথা বলছেন। দুটো কথার একদম সুর একই। হামজা বলছেন যে তার তৃপ্তি তখনই পরিপূর্ণ আসবে যখন বাংলাদেশের হয়ে তিনি একটা ট্রফি জিততে পারবেন। সমিত সোমেরটা অবশ্য খুব অ্যাডভেঞ্চারাস মনে হচ্ছে। সমিত সোম বলতেছে যে আমরা যেভাবে উন্নতি করতেছি ধীরে ধীরে এই উন্নতিটা হবে, খুব তাড়াতাড়ি আশা করি আমরা বিশ্বকাপ খেলতে পারবো। দেখেন, ওদের টার্গেটটা কিন্তু ওদের কাছে পরিষ্কার। আপনার কাছে অ্যাডভেঞ্চারাস মনে হতে পারে, আপনার কাছে অতি উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে, কিন্তু ওরা টার্গেট পরিষ্কার। সেটা হচ্ছে আমার বিশ্বকাপ খেলতে হবে, আমার ট্রফি লাগবে। মানে এই একটা দুটো ম্যাচে পুরোপুরি সন্তুষ্ট হয়ে ঘরে গিয়ে বসে থাকা, এই জন্য ওরা আসে নাই এখানে। ইনফ্যাক্ট এই জন্য আমরাও কথা বলতেছি না, এই জন্য এই যে লাখো লাখো দর্শক মাঠে নামতেছে, রাতে মিছিল করতেছে, গ্যালারি ভরায় তুলতেছে, ব্লাকে ৬,০০০ টাকা দিয়ে ২০০ টাকার টিকিট কিনতেছে, এগুলো কোনোটাই একটা দুটো ম্যাচ জয়ের জন্য না। আমাদের আলটিমেটলি চাই ট্রফি, আলটিমেটলি চাই বড় আসরে নাম লেখানো, শুরুতে এশিয়া কাপ, তারপরে বিশ্বকাপ। অ্যান্ড সেই কাজগুলো করতে গেলে কি করতে হবে? সেই কাজগুলো করতে গেলে সবাই নানা রকম সাজেশন দিচ্ছেন, কিন্তু ওল্ড স্কুল সাজেশন। আমি মনে করি না যে বিএফএফ এখন যদি নতুন করে ক্লাব ক্রিকেট বা নিজে একাডেমি করে উন্নতি করবে ফুটবলের, এইসব ওল্ড স্কুল কথাবার্তায় মন দেওয়ার চেষ্টা করে, জিনিসটা কখনোই আগাবে না, কখনোই আগাবে না। এই জায়গায় আমরা থোড়বড়ি খাড়াতে ঘুরপ্যাচ খেতে থাকবো, এটা হবে না। এখন আমাদের ইমিডিয়েটলি দিস ইজ হাই টাইম, একদম হাই টাইম বললেও কম বলা হয়, যখন আপনি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছেন, পৃথিবীর বড় বড় ব্র্যান্ডের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছেন, দেশের বড় ব্র্যান্ডগুলোকে ফুটবলের পাশে পাচ্ছেন। অলরেডি দেশের টপ কয়েকটা ব্র্যান্ড ফুটবলে চলে আসছে, ফুটবলে নানাভাবে অংশ হতে চাচ্ছে। দিস ইজ হাই টাইম যে আপনাকে ফ্রাঞ্চাইজি লিগের কথা ভাবতে হবে। ফ্রাঞ্চাইজি লিগ ছাড়া এই মুহূর্তে আমাদের মতো দেশের উত্তরণের কোনো উপায় নাই। আমাদের একটা ফ্রাঞ্চাইজি লিগ শুরু করার জন্য এখন উঠে পড়ে লাগতে হবে। সেই জন্য যদি এমনও হয় যে বিএফএফকে আগামী ৬ মাস সমস্ত কাজকর্ম বন্ধ করে ফ্রাঞ্চাইজি লিগের জন্য কাজ করতে হয়, তাই করতে হবে। এবং সেটা কিভাবে ফাংশন করবে, সেটা কিভাবে আপনার জাতীয় দলকে উপকৃত করবে, কিভাবে গ্রাসরুটে কাজ করবে, সেই জিনিসটা আজকে একটু বলি। দেখেন, প্রথমে ক্ষমা চাচ্ছে যে টানা ফুটবল বিষয়ক কন্টেন্ট করতেছি, হয়তো কেউ কেউ একটু বিরক্ত হতে পারেন যে সুযোগের সদ্ব্যবহার করতেছে। দাদা, এখন যেহেতু ফুটবলে ভিউ আছে টানা বলে যাচ্ছে, আসলেই তাই তো। কারণ আমিও তো ভিউ ছাড়া কারে বলবো? একা একা আয়নার সামনে দাঁড়ায় বললে আমার কথা তো পূর্ণতা পাবে না। আর পেশাগত একটা মানে জীবিকার একটা টান তো আছেই। তবে এটা সত্যি যে ওই যেটা বললাম, দিস ইজ হাই টাইম। এই আলোচনাটা করার জন্য মানে আমাদের এখন কি করা দরকার ফুটবল ফেডারেশনের, এটা এক্সিকিউট করার জন্য, আলোচনার জন্য না, দিস ইজ হাই টাইম। সেটা কেন? ওই যে আপনার তো আসলে টাকা দরকার, আপনার টাকার কোনো বিকল্প নাই, টাকা ছাড়া আপনি নতুন কোনো পদক্ষেপ নিতে পারবেন না। এখন আমি ধরে নিচ্ছি যে টাকা আপনার এখানে এখন স্রোত ঢোকা শুরু করবে, সেটা আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি। ও শুধু হামজার কারণে আমি বড় বড় ৩টা ব্র্যান্ড, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, দুটো বাংলাদেশি মানে কি বলে ইউনিকর্ন ব্র্যান্ড, অলরেডি হামজার কারণে তারা হামজার সঙ্গে রিলেটেড হয়ে গেছে। এই ৩টা ব্র্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ওয়ার্ল্ড ফেমাস বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশের ফুটবলের সঙ্গে হামজার সঙ্গে নানাভাবে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। মানে আপনি দৃশ্যটা কল্পনা করেন যে ফিফা অলমোস্ট গত ৩-৪ দিনে দুটো তিনটে পোস্ট দিচ্ছে বাংলাদেশকে নিয়ে। তার মধ্যে ওই যে হামজার বাইসাইকেল কেক অমুক তমুক, লিস্টটা তো প্রতিদিন হামজার ছবি দিচ্ছে। এখন হামজার ছবি দিচ্ছে, পাশে কিন্তু বাংলাদেশের পতাকাটা স্ট্যাটাসে উল্লেখ থাকতেছে। হামজার যে জার্সিটা পরা ওটা কিন্তু বাংলাদেশ টিমের, সারা পৃথিবী দেখতেছে। এখন আপনি বলতে পারেন যেগুলো রিজিয়ন সেট করে দেয় সারা পৃথিবী দেখে না, আপনি রিজিয়নেই থাকেন না, আপাতত রিজিয়নের কাস্টমারের কথাই ভাবেন। আপনার এই রিজিয়নেও প্রচুর কনজুমার যাদের দিকে এইসব স্পন্সরের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির টার্গেট আছে। ফলে আপনার এখন এই যে ব্র্যান্ডিং হচ্ছে, অটো ব্র্যান্ডিং, আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান, ফেডারেশন বলেন, বোর্ড বলেন, কেউ তো ভেবেচিন্তে ব্র্যান্ডিং এর জন্য কাজ করে না। সেখানে একটা অটোমেটিক ব্র্যান্ডিং হচ্ছে, ভয়াবহ ব্র্যান্ডিং হচ্ছে, ভয়াবহ। মানে আপনার ব্র্যান্ডিং করতেছে, কানাডা লিগ করতেছে, ইংলিশ লিগের ক্লাব লিস্টার করতেছে, ফিফা করতেছে, সবাই আপনার ব্র্যান্ডিং করে দিচ্ছে। এই চান্সটা নিতে হবে। আপনার যখন টাকা আসবে এই টাকাটা কাজে লাগাইতে হবে। এখন কি কাজে লাগাবেন?
আমি টাকা আসবে, আমি ধরে নিচ্ছি আপনি আনতে পারবেন, আপনার মার্কেটিং টিম, আপনার সেলস টিম টাকা আনতে পারবে। এখন টাকাটা কি কাজে লাগাবেন? আমি দেখতেছি যে অনেকেই তো অলরেডি এগুলো নিয়ে কথা বলা শুরু করছেন যে আসলে শুধু এই যে ন্যাশনাল টিমের 7 জন অরিজিন ফুটবলার যারা দেশের বাইরে বসবাস করে, এরকম 7 জন ফুটবলার আপনার দেশের মানচিত্র বদলায় দিবে, এটা তো আর প্রত্যাশা করা যায় না। এবং এদের তো একটা ডাউনফল আসবে একসময়, তখন আপনি কি করবেন? তাহলে আপাতত সবাই সমস্যার সমাধান হিসাবে ওই থোড়বড়ি খাড়াতে আটকে আছে। কি? বাংলাদেশ প্রিমিয়ার লিগকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবগুলো ক্লাবে ফান্ডিং বাড়াইতে হবে, একাডেমি করতে হবে, মানে সব বিএফএফ কাপ করতে হবে। ভাই পৃথিবীর কোনো ফুটবল ফেডারেশন এসব কাজ করে না। এই কাজে যদি ফুটবল ফেডারেশন ব্যস্ত থাকে তাহলে আমাদের ফুটবল আগাবে না। এখন কথা হচ্ছে এই কাজটা করা কার কাজ? এই কাজগুলো করার কাজ হচ্ছে ক্লাবের। ক্লাবই একটা পাওয়ারফুল লিগ করবে, ক্লাবই ভালো ভালো একাডেমি করবে, ক্লাবই বয়সভিত্তিক দল করবে, তাদের প্রত্যেকের ক্লাবই খেলোয়াড় তৈরি করবে। এই সবগুলো কাজ ক্লাবের। কিন্তু আমাদের তো সেরকম ক্লাব নাই। আমাদের এই মুহূর্তে বসুন্ধরা কিংস বাদে একটা ক্লাবেও মানি ফিডিং এর কোনো ব্যবস্থা নাই। বসুন্ধরা কিংস ধরেন এখন তারা একটা জোয়ারের মধ্যে আছে, এখন হয়তো মানি ফিট করতেছে, দুদিন পরে করবে কিনা আমরা নিশ্চিত না। আবাহনী নিয়ে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন মানি ফিট করছে। আবার মোহামেডান দীর্ঘদিন পর্যন্ত তাদের যে রাজনৈতিক সংস্রব, তারা ক্ষমতার আশেপাশে ছিলেন না, ফলে তারা দীর্ঘদিন মানি ফিট করতে পারে না ক্লাবে, এবারও করতে পারে নাই। আর বাকি যে ছোট ক্লাবগুলো, ওদের মূল ভরসা ছিল ক্যাসিনো, জুয়ার কোর্ট, সেটা তো বেশ কিছুদিন ধরে নাই হয়ে গেছে, ফলে কোনো ক্লাবের আসলে কোনো ফান্ডিং নাই। বসুন্ধরা কিংসকে আপনি যদি বাদ দেন, কারোর মানি ফিট করার মতো কোনো জায়গা নাই। এখন তাহলে আপনি ক্লাবগুলোকে কিভাবে বাধ্য করবেন এই কাজগুলো করতে? একটা কোয়ালিটি লিগ করতে হবে। কোয়ালিটি লিগে আপনার যাতে প্রচুর বিদেশি কোয়ালিটি খেলোয়াড় এসে এখানে কম্পিটিশন বাড়ায়, সেটা তো আপনার প্রথম টার্গেট। এবং ওই ক্লাবগুলোকে দিয়ে আপনি গ্রাসরুটে কাজ করাবেন, ওই ক্লাবগুলোকে বাধ্য করবেন যে তোমার আন্ডার 13 টিম দেখাও, তোমার আন্ডার 15 টিম দেখাও, তোমার আন্ডার 16 টিম দেখাও, তোমার হোম গ্রাউন্ড খেলোয়াড় কই আমাকে তালিকা দাও। এগুলো বলার অবস্থা আছে? আপনি আবাহনীকে যে যদি এইসব কথা বলেন, আবাহনী বলবে ভাই আমার তো বিল্ডিং নাই, আমি কেমনে কি করব। মোহামেডান বলবে ভাই আমার তো মাঠ নাই। এইভাবে হবে না। এই যে ওল্ড স্কুল সিস্টেম এভাবে বাংলাদেশে আর হবে না। এভাবে যাদের হওয়ার ছিল তাদের হয়ে গেছে। ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি সহ পৃথিবীর বেশিরভাগ দেশে এভাবে হওয়ার ছিল, হয়ে গেছে। তারা ঐতিহ্যবাহী ক্লাবগুলোতে মানি ফিট করাইতে পারছে। পৃথিবীর বড় বড় বিনিয়োগকারী, বড় বড় উদ্যোক্তা, গ্লেজার ফ্যামিলির মতো উদ্যোক্তা, শেখরা, অ্যারাবিয়ান শেখরা ইউরোপিয়ান ক্লাবে মানি ফিট করছে, ফলে ওইটা তাদের যা হওয়ার হয়ে গেছে। এখন আপনি দেখেন এরপরে যারা ফুটবলের স্রোতে আসতে চাচ্ছে তারা কিন্তু সবাই ফ্রাঞ্চাইজি মডেল শুরুতে চুজ করছে। এছাড়া আসলে আর কোনো গতি নাই। সেটা আপনি এমএলএস এর কথা বলেন আমেরিকায়, অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ান লিগের কথা বলেন, জাপানের কথা বলেন, কোরিয়ার কথা বলেন, সব জায়গায় কিন্তু, ইভেন আমাদের বাড়ির পাশে ইন্ডিয়া আইএসএল, যদিও ওদের প্রজেক্টটা এখন আগের মতো সুন্দর চলতেছে না, কিন্তু সবাই আসলে ওই আধুনিক স্রোতে মেশার জন্য, যেহেতু ওল্ড স্কুল সিস্টেম আর কাজে লাগবে না, ওল্ড স্কুল সিস্টেমে নতুন করে ইনভেস্টর আসবে না, ফলে তারা সবাই ফ্রাঞ্চাইজি লিগে গেছে। ফ্রাঞ্চাইজি লিগই আপনার একমাত্র সমাধান। ফ্রাঞ্চাইজি করে আপনি আমাদের বিপিএল যেরকম করে ওরকম ফাতরা ফ্রাঞ্চাইজি লিগ না, রিয়েল ফ্রাঞ্চাইজি লিগ করেন। বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় কনসোর্টিয়ামরা ডাক দেন। ইউনিলিভার হামজার পিছনে টাকা ঢালতেছে, বিকাশ মানে তো ব্রাক, তারা হামজার পিছনে টাকা ঢালতেছে, শাহ সিমেন্ট হামজার পিছনে টাকা ঢালতেছে। মানে বড় বড় ব্র্যান্ড অলরেডি চলে আসছে না, এদেরকেই আপনি বলেন, ফাতরাদের বলেন না। ফাতরা বলে আমি কাউকে ছোটও করতেছি না, বড়ও করতেছি না। মানে যার টাকা নাই তারে দিয়ে ফ্রাঞ্চাইজি লিগের মতো বিশাল কাজে হাত দেওয়ায় না। আপনি বড় বড় কোম্পানি ধরেন, প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানকেও আসতে দেন। আপনি বিদেশি প্রতিষ্ঠানকেও বলেন যে তোমরা আসো, টিম কেন, আপনি 8টা টিমের একটা লিগ শুরু করেন। এখন এখানে প্রথম সমস্যা হচ্ছে শুরুতেই আপনি এই সুপার লিগ বা যাই করেন ফ্রাঞ্চাইজি লিগ, এটা ফিফার অনুমোদন পাবেন না। আর ফিফা চায় না কোথাও ফ্রাঞ্চাইজি লিগ প্রফেশনাল লিগ হিসাবে, মূল প্রফেশনাল লিগ হিসাবে থাকুক। আপনার প্রথম 2 বছর স্বীকৃতির দরকারও নাই। সবাই কিন্তু আসলে এটাই করছে। প্রথমত দেখাইছে যে আমার ফ্রাঞ্চাইজি লিগটা হচ্ছে একটা অল্টারনেটিভ লিগ, আমার মূল লিগ প্রিমিয়ার লিগ, ওটাই ঠিক আছে। কারণ ফিফার মূল চাওয়া হচ্ছে আপনার যেটা প্রফেশনাল লিগ হবে, মূল প্রফেশনাল লিগ, ওটার সঙ্গে কানেক্টেড কমপক্ষে 3টা লিগ থাকবে যেখানে রেলিগেশন প্রমোশন থাকবে। আর ফ্রাঞ্চাইজি লিগে তো আপনি সেটা শুরুতে করতে পারবেন না, তাহলে তো ফ্রাঞ্চাইজিগুলো রাজি হবে না।
যে ভাই এক সিজনের জন্য দল কিনবো নাকি, কিনে পরের বছর যদি রেলিগেটেড হয়ে যায়, এই সিস্টেমে কেউ রাজি হবে না। আপনি 2 বছর 3 বছর ওটাকে ওটার মতো চলতে দেন। আপনার পেশাদার লিগের স্বীকৃতির দরকার নাই। উইন্ডোটা এমনভাবে চুজ করেন যে উইন্ডোতে পেশাদার লিগের খেলোয়াড়রা এসে খ্যাপ মারার মতো খেলে চলে যাবে। আপনি ইউরোপের মানে ইউরোপের বিভিন্ন দেশের সেকেন্ড টায়ার থার্ড টায়ারের খেলোয়াড়দের ওইভাবে দলগুলো আকৃষ্ট করবে যে তারা এখানে এসে খেলবে। এখন এর পরে যেটা হবে দেখেন, আস্তে আস্তে কিন্তু সবাই আবার যেটা করছে, একমাত্র এমএলএস ছাড়া, এমএলএস এই জায়গাটায় খুব শক্ত আছে, তারা প্রমোশন রেলিগেশন এখনো চালু করেনি এবং ভবিষ্যতেও করবে বলে মনে হয় না, যদিও এটা নিয়ে ফিফার সঙ্গে প্রচুর ঝামেলা চলতেছে। এবং বাকি সবাই কিন্তু এখানে চলে গেছে। এই বোধহয় ইন্ডিয়ান সুপার লিগ বোধহয় এ বছরই নেক্সট সিজনেই আই লিগের সঙ্গে মিশে যাচ্ছে, মানে আই লিগ হয়ে যাচ্ছে সেকেন্ড টায়ার আর আইএসএল হবে টপ টায়ার। আইএসএল এর সঙ্গে আই লিগের প্রমোশন রেলিগেশন শুরু হবে। অলরেডি জাপানে হাইব্রিড করে ফেলছে, কোরিয়ায় হাইব্রিড করে ফেলছে, অস্ট্রেলিয়ায় হাইব্রিড করে ফেলছে, মানে ফ্রাঞ্চাইজি লিগটাই আছে ওটা টপ টায়ার হয়ে গেছে। এবং ওটার সঙ্গে এই প্রিমিয়ার লিগ আগে ওদের যেটা টপ টায়ার ছিল ওটাকে প্রমোশন রেলিগেশনে কানেক্ট করে দিছে। ওখানেও কিছু ক্লাব বিক্রি সুযোগ, কেনা বেচার সুযোগ করে দিছে। এটা অনেক জটিল প্রসেস, এখানে আপনার অনেক কিছু করতে হবে, কিন্তু তেমন কিছু আবিষ্কার করার দরকার নাই, কারণ এসব ফেডারেশন অলরেডি দেখায় দিচ্ছে যে কিভাবে কি করবেন, প্লেয়ার ট্রেড কিভাবে হবে। ইউরোপের মতো তো আপনি খেলোয়াড় কেনা বেচা করতে পারবেন না, এখানে ট্রেডের নানা রকম প্রসেস থাকবে। যাই হোক, সেই মূল থিওরি দিতে আমি বসি নাই। আমি বলতেছি যে আপনি যখন এরকম একটা সুপার লিগ করবেন, সেটা যদি প্রথম 2-3 বছর প্রফেশনাল লিগের স্বীকৃতি নাও পায়, তাও আপনার দেশের ফুটবল বদলায় দিবে। কিভাবে বদলাবে? দুটো জায়গায়। এক হচ্ছে জাতীয় দল। প্রথমে আসি জাতীয় দলের কথায়। ওই যে বললাম 7 জন অরিজিন ফুটবলার দিয়ে আপনি বিশ্বকাপ খেলবেন বা এশিয়া কাপ খেলবেন, এটা দিবাস্বপ্ন ছাড়া কিচ্ছু না। এরা একটা দৌড় সীমিত এবং এদের প্রত্যেকের বয়স এমন, কয়েকটা বাচ্চা ছেলে আছে জায়ান, ফাহমিদুল, বাকিরা তো 30 পার হয়ে গেছে, কেউ কেউ 30-এর দুয়ারে। ফলে এরা আপনাকে বিশ্বকাপে নিয়ে যাবে না, এটাই সত্যি। কিন্তু তাহলে আপনি বিশ্বকাপে যাওয়ার মতো খেলোয়াড় কই পাবেন? রাতারাতি তো আপনার সিস্টেম থেকে উঠে আসবে না, এটাও আমরা বুঝে ফেলছি। তার মানে আপনাকে ন্যাচারালাইজড ফুটবলারের কথাও ভাবতে হবে। হ্যাঁ, ন্যাচারালাইজ আপনি করবেন কি করে? আপনার দেশে যদি ভালো ফুটবলার নাই আসে কোনো কাজে, এসে 2 বছর যদি নাই থাকে, আপনার পাসপোর্ট যদি নাই গ্রহণ করে, তাহলে আপনি কারে ন্যাচারালাইজ করবেন? রামশ্যাম যদুমধুরের ন্যাচারালাইজ করে তো লাভ নাই। আপনার তো মিনিমাম চ্যাম্পিয়নশিপ খেলে ইংল্যান্ডে বা সিরি বি খেলে, এরকম খেলোয়াড় লাগবে না যদি ন্যাচারালাইজ করার কথা ভাবেন। আপনি যখন একটা ফ্রাঞ্চাইজি লিগ করবেন, তখন আপনি দেখবেন যে ওই কাতারের কিছু খেলোয়াড়কে এই দলগুলো কিনে ফেলতেছে। প্রত্যেকটা দল দেখবেন 3-4 জন ইউরোপিয়ান খেলোয়াড় কিনে ফেলতেছে ওই 3 মাসের জন্য। ফলে ওরা ওদের ভিতরে বেশিরভাগেরই আপনার চ্যাম্পিয়নশিপের যেসব খেলোয়াড় খেলে, তার বংশ যদি স্পেনের হয়, ইতালির হয়, কিছু যায় আসে না। ওরা আর ন্যাশনাল টিমের হয়ে খেলার, যার ন্যাশনাল টিমের হয়ে খেলার স্বপ্ন দেখে না। বিশেষত ব্রাজিল, আর্জেন্টিনার এরকম শত শত ফুটবলার এসব জায়গায় আপনি পাবেন, যাদেরকে আপনি অফার করলেই ন্যাচারালাইজড হবে। আমি চাই না যে এটা শেষ সমাধান হোক, কিন্তু আপাতত আপনাকে শক্ত হয়ে দাঁড়াতে গেলে, মানে এশিয়ায় বা সাউথ এশিয়ায় আপনার যদি কম্পিট করতে হয়, আপনার যদি এশিয়া কাপ খেলার টিকিট পেতে হয়, আপনার কিছু ন্যাচারালাইজ ফুটবলারও লাগবে। সেটারও পাওয়ার একমাত্র উপায় এরকম একটা ফ্রাঞ্চাইজি লিগ করা। আর আলটিমেটলি আপনার যদি আমার এই কথাগুলো শুনে বিমর্ষা তৈরি হয়, মানে অভক্তি হয়, যে দাদাও শেষ পর্যন্ত এই ন্যাচারালাইজড ফুটবলারের কথা বলতেছে, না, আমি এটাকে এন্ড গেম বলতেছি না, এটা শেষ উপায় না, এটা হয়তো একটা সমাধান। এরা হয়তো আমাদেরকে একটা এশিয়া কাপ খেলায় দিতে পারে, সেইটাও একটা বড় ব্যাপার। তার সঙ্গে তো আমাদের লোকাল ছেলে পেলে বা দেশের বাইরে যারা থাকে হামজাদের মতো, ওরাও তো থাকবে। সব মিলে এটা হোক, কিছুর দিন এটা চলুক। ততদিনে আপনাকে যেটা করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার এই যে ফ্রাঞ্চাইজিতে যে টিমগুলো বিক্রি হচ্ছে, পৃথিবীর সব ফ্রাঞ্চাইজি লিগে বা সব প্রফেশনাল লিগে কিন্তু ফেডারেশনের একটা বিরাট সে থাকে হচ্ছে বয়সভিত্তিক দলের ক্ষেত্রে, যে একদম ফিফা রুল অনুযায়ী তোমাকে বয়সভিত্তিক দল রাখতেই হবে। প্রথমত নিজস্ব মাঠ থাকতে হবে, লাইসেন্সধারী কোচ থাকতে হবে, একাডেমি থাকতে হবে দুর্দান্ত, একাডেমি থেকে কমপক্ষে এতজন খেলোয়াড় থাকা লাগবে, সেখানে 3টা বয়সভিত্তিক দল থাকা লাগবে, যেগুলো বয়সভিত্তিক যে বিএফএফ এর টুর্নামেন্ট হবে ওখানে অংশ নেবে, এবং তাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয় যে তোমার হোম গ্রোন খেলোয়াড় দেখানো লাগবে। মানে তুমি 2 সিজন পর থেকে যে মূল স্কোয়াড ঘোষণা করবা, সেখানে কমপক্ষে 2 জন বা 3 জন হোম গ্রোন খেলোয়াড় লাগবে, মানে তোমার একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়। এবং ওই ক্লাবগুলোরও এতে লাভ আছে, ক্লাবগুলো এই খেলোয়াড়দের আবার ট্রেড করতে পারবে।
আপনার যদি এরকম সিস্টেমের ভিতর দিয়ে ক্লাবগুলো খেলোয়াড় তৈরি করে আনে ফ্র্যাঞ্চাইজিগুলো, তখন তাদের স্ট্যান্ডার্ড যা হবে ওটা আপনি আশেপাশের দেশেও বিক্রি করতে পারবেন। দেখা যাবে নেপাল, হংকং এরাও কিনতেছে এসব খেলোয়াড়কে। তাদের লিগে সব তো আর ব্রাজিলিয়ান খেলোয়াড় খেলবে না, কিছু এদিক দিয়ে ওদিক দিয়ে কিনবে, ও জায়গা থেকে ক্লাবগুলো ব্যবসা করবে, ফ্রাঞ্চাইজিও ব্যবসা করবে। সবচেয়ে বড় উপকারটা হবে আপনার দেশে। এই একাডেমিগুলোতে আপনি আজকে যে বাবা মা অস্ট্রেলিয়ায় আছেন, ওই বাবা মা হয়তো ফিল করতেছেন যে আমার 10 বছর বয়সী বাচ্চাটা ফুটবলটা খুব ভালো খেলে, কিন্তু অস্ট্রেলিয়া দলেও যাইতে পারবে না, চলো বাড়ি ফিরে যাই, আবার ঢাকায় ফিরে যাই। ফিরে যে হয়তো বাংলাদেশের কোনো একটা ফ্রাঞ্চাইজির একাডেমিতে বাচ্চারা ভর্তি করে দেবেন। এখন ওই বাচ্চাটা 10 বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়ান শিক্ষা নিয়ে আসছে, এসে ও কিন্তু যখন রেডি হচ্ছে হোম গ্রোন হিসেবে রেডি হলেও ও কিন্তু ওই বিদেশি যে শক্তিটা, বিদেশি যে শিক্ষাটা সেটা সহই রেডি হচ্ছে। তাছাড়া আপনার এদের উপরে ভরসা করতে হবে কেন? আপনার নীলফামারী ভুরুঙ্গামারী থেকে যখন বাচ্চারা আসবে, এসে যখন প্রপার লাইসেন্স প্রাপ্ত কোচের আন্ডারে 5 বছর বয়স থেকে গ্রুমড হবে, তার কোয়ালিটি ইউরোপিয়ান কোয়ালিটির হবে। ফলে আপনি আপাতত ন্যাচারালাইজ করার যে ব্যাপারটা, সেটা সমাধান করতে গেলে আপনার ফ্রাঞ্চাইজি লিগ লাগবে। এবং দীর্ঘমেয়াদে আপনার যে একাডেমি, বয়সভিত্তিক ফুটবল দল, গ্রাস রুটে কাজ করা, এগুলো করতে গেলেও আপনার ফ্রাঞ্চাইজি লিগ লাগবে। আপনি যদি ওল্ড স্কুলের চিন্তায় বসে থাকেন যে কোন দিন আবাহনী, মোহামেডান বা ব্রাদার্স ইউনিয়ন এরা আবার টাকা ইনভেস্ট করতে পারবে, কোন দিন এসে আপনাকে ই করবে, জীবনেও করবে না, জীবনেও না। আপনি দলিল আনেন, আমি লিখে দিচ্ছি, আর সেই দিন ফিরবে না, কোনোদিন ফিরবে না। তারা একটা একাডেমি করার মতো জায়গায় যাবে, নিজস্ব মাঠ করবে, কয়েকটা বয়সভিত্তিক দল হবে, এটা আর হবে না, আর হবে না। প্রথমত যদি রাষ্ট্র এদেরকে প্রচুর পরিমাণে অবৈধ টাকা ইনকামের সুযোগ করে না দেয় জুয়া টুয়ার মাধ্যমে, তাইলে এখানে টাকাই ঢুকবে না। দ্বিতীয়ত ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর যে শিল্পপতিরা, তারা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছেন। ওই জেনারেশনটা প্রায় মারা গেছেন। যে ওই জেনারেশনের যেসব শিল্পপতি ছিলেন, যারা হচ্ছে বিজনেসে এবছর 10,000 কোটি টাকা লাভ হয়েছে, 1,000 কোটি টাকা আমার পছন্দের ক্লাবে দিয়ে দে, ওনারাও আর নাই। ফলে এখন গিভ অ্যান্ড টেক ছাড়া আপনার হবে না, ওই ওল্ড স্কুল পদ্ধতিতে কাজ হবে না। এখন আপনাকে সোজাসুজি ফ্রাঞ্চাইজি লিগে চলে যেতে হবে, এবং সেটা ইমিডিয়েট। আজকে আমি যখন কথা বলতেছি, আমি আশা করি, মানে আমি বিশ্বাস করি যে আজকে রাতেই আসলে বিএফএফ এর মিটিং করা উচিত। যে এই যে হামজারা যে জনস্রোতটা তৈরি করে দিল, যে পৃথিবীব্যাপী ব্র্যান্ডিংটা করে দিল, এটারে আজকে থেকেই আমাদের কাজে লাগাইতে হবে। সেটা যদি করতে পারেন, তাহলে হামজা সমিত যে স্বপ্ন দেখে আজকে দেশ ছাড়লো, ওই স্বপ্ন সত্যি হওয়া সম্ভব তো? খুব সম্ভব। সবাইকে অনেক ধন্যবাদ। সেরকম একটা দিনের প্রত্যাশায় থাকলাম।